তাহলে আমরা আছি হচ্ছে 14th উইকে। গত ক্লাসে আমরা শুটিং অ্যান্ড এলিফেন্ট গেমস অ্যাট টুয়েলাইট দুটো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অ্যারাবি নিয়ে একটু দেখার চেষ্টা করব। তো অ্যারাবির ক্লাসগুলো কি করা হয়েছে? জি স্যার, করছিলাম। একটা ভিডিও আছে স্যার, আর একটা ভিডিও নাই দেওয়া ক্লাসরুমে। একটা ভিডিও আর একটা ভিডিও নাই, তাহলে অন্য ইয়ার সাথে থাকতে পারে। নাই স্যার, আমি আপনাকে মেসেজ দিছিলাম, সেন্ড করেন নাই। একটা ভিডিও আছে আর একটা নাই, কি বলো? আচ্ছা, তো যাই হোক, তা তোমরা দেখতে পেয়েছো সবাই নাকি মিস করেছো অনেকে? উহ, দেখছি স্যার। আচ্ছা, তাহলে যদি টেক্সট রিলেটেড কারো সমস্যা থাকে সেটা বলতে পারো, হ্যাঁ? টেক্সট নিয়ে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে দু একটা প্রশ্ন করি আমি। জি স্যার। আচ্ছা, প্রথম হলো অ্যারাবি কিসের নাম? একটা একটা ওরিয়েন্টাল ফেয়ার। বাজার। হুম হুম, একজন বলো। Arabi is the name of an oriental fair. হুম, একটা ফেয়ারের নাম, তাই তো? এবং অ্যারাবি একটা জায়গারও নাম, যেখানে মেলাটা হয়েছে সেটার কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্পিকারের কি কোনো নাম বলা আছে এখানে? নাই। না না স্যার। হুম। আচ্ছা, তাহলে এখন যে স্পিকার সে কাদের সাথে থাকতো? আঙ্কেল চাচা আন্টি। চাচির সাথে থাকতো। আচ্ছা, তাহলে স্পিকার যে বাসায় থাকতো সে বাসাটা অবস্থিত যেখানে, সেখানকার নাম কি? নর্থ ডুবলিন, রিচমন্ড স্ট্রিট, ডাবলিন, ডাবলিন। ইন আয়ারল্যান্ড। তা ডাবলিন শহরে রিচমন্ড স্ট্রিটে, তাই তো? আচ্ছা, তারপরে রাইটার একজনকে খুব পছন্দ করতো, তার নাম কি? তার নাম নাম দেওয়া উল্লেখ নেই। নেই, কিন্তু এটা স্প্যাঙ্গান এটা সিস্টার। দেওয়া আছে। আচ্ছা, ব্যাকগ্যান সিস্টারকে বলা আছে। তো শেষ পর্যন্ত কি তার এই প্যাশনটা, লাইকনেসটা কি ফুলফিল হয়েছিল? না স্যার, না স্যার। হয়নি। আচ্ছা, তো কোন দিনে সে মেলায় যাওয়ার জন্য বলেছিল? স্যাটারডে শনিবার নাইট। সন্ধ্যা। সন্ধ্যাতে, সন্ধ্যা, এবং শেষ পর্যন্ত সে মেলাতে পৌঁছাইছিল কখন? 9টা 50। 10টা 10-এ। 10। 10টা 10-এ, ঠিক তো? জি হ্যাঁ স্যার, স্যার, 10 মিনিটস টু 10। হুম। 9টা 50। 9টা 50 বইতে। নয়টা 10টা 10 পঞ্চাশ দেওয়া টেন আছে। মিনিটস টু টেন হুম, খেয়াল করতে সে হবে তো। 10টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ, ওইটা টেন নয়টা মিনিটস পঞ্চাশ 10 মিনিটস টু 10 বলা হয়েছে, ঠিক আছে তো? 10 টু 10 মানে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর যদি পাস্ট হতো তাহলে হতো কি তাহলে 10টা 10টা 10। 10 হ্যাঁ, তাহলে 10টা 10 হতো। এই জায়গাটা খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে মেইনলি তার প্যাশনের কথাটা বলা আছে, তাই না? যে সে তার পছন্দ বিষয়টা, তারপরে হচ্ছে কোন মানে সব সময় যে তাকে মনে করা, তাই না? তাহলে এই গল্পটার মেইন
অংশটাই কি নিয়ে জড়িত বলো, তার প্যাশনটা নিয়ে জড়িত, হ্যাঁ, স্যার, জি, চাইল্ডহুড প্যাশন। প্রিয়জনকে একটা উপহার দেওয়ার ইচ্ছা। হ্যাঁ, সেটা কি দিতে পেরেছিল? না, না স্যার। বাস্তবতার কাছে হেরে গেছিল। হুম। আর যে মেলাটার যে কথা বলা হচ্ছে, সেটা কি আসলে এরকম তার প্যাশনের সাথে মিলছে কিনা? না। না, অর্ডিনারি প্লেস ছিল। হুম হুম। এই যেখানে বলছে না, যে আই পাসড আউট অন দ্য রোড অ্যান্ড স বাই দ্য ডায়াল, লাইটেড ডায়াল অফ আ ক্লক দ্যাট ইট ওয়াজ 10 minutes to 10, হ্যাঁ, এবং ইন ফ্রন্ট অফ মি ওয়াজ আ লার্জ বিল্ডিং হুইচ ডিসপ্লেড দ্য ম্যাজিক্যাল নেম। সেই ম্যাজিক্যাল নেমটা কি? অ্যারাবি। অ্যারাবি। হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, আশা করি সবাই পড়েছো। এখানে আসলে গল্প কাহিনী না, এখানে কথাটা খেয়াল করতে হবে, তার আবেগের ব্যাপারটা খেয়াল করতে হবে, এটাই। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেন আনসারে চলে আসি। প্রথমেই ব্রিফ কোশ্চেনে কারো সমস্যা আছে? না স্যার। 2023-এ কি আসছিল? হোয়েন ডাজ দ্য প্রোটাগনিস্ট ফিল ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা আচ্ছা, এখানে আবার 23 হবে, 22 হয়ে আছে, এখানে 23 হবে, ঠিক আছে। এই মাঝে মাঝে চেঞ্জ টেঞ্জ করতে গিয়ে মিস হয়ে যায়, যেন আবার 22-এ আসা মিস করো না। আচ্ছা, স্যার, শেষের ব্রিফ কোয়েশ্চেনটা একটু স্যার পড়েন। হাউ ডাজ দ্য ন্যারেটর অ্যাটেইন ম্যাচুরিটি, এটা? জি স্যার। কিভাবে ম্যাচুরিটি অর্জন করলো সে, বলো দেখি। স্যার, যখন তার জীবনের গ্রিম রিয়ালিটিসটা অনুধাবন করতে পারলো, তখন ম্যাচুরিটি অর্জন করছে। তাহলে ম্যাচুরিটি বলতে কি কি বোঝায় আসলে? বাস্তবতা, পরিপক্কতা। কঠিন বাস্তবতা। হুম হ্যাঁ, এই যেখানে এটা যেহেতু একটা প্রসেস, অন্তত একটু বড় করে লিখতে হবে, ঠিক আছে। এখানে একটু বেশি বড় হয়ে গেছে মোট উত্তরটা। At the beginning, the narrator is filled with youthful idealism and romantic longing for mankind sisters. So he imagines the bazaar, Arabi, a place of wonder and magic where he can find the perfect gift to express his feelings. But when the narrator arrives at Arabi, he is confronted with banality, disappointment of the event, because the bazaar is almost closed, dimly lit, and far from the exotic place he imagined. This moment shatters his illusion and forces him to confront the limitation of his desires and the reality of the adult world, where dreams are often unmet and he attains a new level of awareness and emotional maturity. হ্যাঁ, এটুকু একটু দিতে হবে, হ্যাঁ। মানে প্রসেসটা, যেহেতু এখানে একটা প্রসেসিং কথা বলা আছে, তাই না, যেহেতু একটা শর্ট কোনো ইনফরমেশন না, কিভাবে ম্যাচুরিটি অর্জন করলো এটা বলা আছে, একটু একটু লিখতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, যদি সমস্যা ব্রিফে না থাকে তো আমরা শর্টে যাই। শর্ট থেকে কি আসছিল এবার 2023-এ? জি স্যার, শর্ট আচ্ছা, নোট। শর্ট ওয়ার্ড দিতেই আসছিল। আচ্ছা, 3টা থেকে আসছে। আচ্ছা, যদি 3টা থেকেই আসে তাহলে এটাকে তোমরা এড়িয়ে যেতে পারো, যেহেতু যে কোনো 3টা বাদ দিতে বলেছি, মানে ইয়া সহ, কিন্তু নভেল সহ। তবে একদম বাদ দিবা না, রিস্ক থেকেই যাই, একটু পড়ে নিবা, ঠিক আছে তো। আচ্ছা, তো শর্টে কোনো সমস্যা আছে? না স্যার। বাকিরা চুপচাপ থাকবা না, একটু বলবা, সমস্যা থাকলে বলবা, আর সমস্যা না থাকলে তো ভেরি গুড। হ্যাঁ, হাউ ওয়াজ দ্য, শেষের অংশটুকু একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে, শেষের জায়গাটুকু, যে কীভাবে সে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করলো। আর প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, একই বিষয় অনেক সময় দিয়ে দেয়, এইটা বুঝতে পারতে হবে, ঠিক আছে, বারবার এই জিনিসটা খেয়াল করবা, যে একই প্রশ্ন দেখাচ্ছে যে কোশ্চেন উত্তরটা একই হবে, হয়তো কোশ্চেনটা একটু ঘুরায় দেওয়া হয়েছে, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবে ভালো করে, মনে থাকবে, একটু যেন মিস না হয়।
হ্যাঁ স্যার। অনেকে দেখাচ্ছে কোশ্চেন আনসার একই হবে, স্যার এটা কেমন জানি বুঝি নাই। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে চেষ্টা করতে হবে, ওই জন্য টেক্সটটাকে ভালো করে বুঝে হজম করতে হবে, যাতে কোশ্চেন ঘুরাই ফেললেও তুমি বুঝতে পারো যে না এটা আসলে এটাই। হ্যাঁ, এই জায়গাটা ঘটে থাকে কিন্তু। যেখান থেকেও এসেছে, তাই তো? এই প্রশ্নটাই মেনলি ইম্পর্টেন্ট হয় এখানকার। পুরো কোশ্চেনটের মানে টেক্সটের ব্যাপারটাই হচ্ছে ইয়ং বয়ের, তাই তো, তার রোমান্টিক আইডিয়াল, এটা নিয়ে কথা। আচ্ছা, তো যদি কারো কোনো সমস্যা না থাকে তো আজকে তো পরীক্ষা তো বিকেলে নিব, আশা করি সবাই দিতে পারবা, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর পরীক্ষার খাতাগুলো আমি দেখতেছি, যার যা বিষয়ে কমেন্ট করতেছি একটু ভালো করে খেয়াল করবা। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি এখন। তোমরা অনেকে মানে এইটা আমি আগেও বলেছি যে প্রশ্ন উত্তরগুলো যখন লেখো তখন দুইটা প্রশ্নের উত্তরের মধ্যে একটা ফাঁকা দিতে হবে না, বলো, একটু জায়গা থাকতে হবে না? আমি বুঝবো কেমন করে যে স্যার তো অনেক সময় মিস করে ফেলতে পারে, যে একটা প্রশ্নের উত্তর দেখে দেখেছে নাম্বার খেয়াল করেনি, এমনভাবে তোমরা লেখো গায়ে গায়ে লাগাই দিয়ে মনে হয় এটা একটা প্রশ্নেরই উত্তর। হ্যাঁ, খুব বেশি যদি কোনো স্যার একটু সিনসিয়ার না হয় তাহলে তোমার একটা কোশ্চেন আনসার কিন্তু মিস হয়ে যেতে পারে। এই জন্য একটু ফাঁকা দিবা। তোমার খাতায় লিখতে কি সমস্যা? একটু ফাঁকা দিয়ে লিখতে কি খুব সমস্যা, বলো? খাতা নষ্ট হওয়ার ভয় নাকি? হুম, না স্যার। সবার দেখে মনে হয় যেন খাতা নষ্ট হওয়ার ভয়। গরিব আমরা অনেকেই ঠিক আছি, কিন্তু এমন ভাব দেখিও না যে তোমার জীবনে দারিদ্রতাটা আবার বেশি অভিশাপ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, একটু পরীক্ষার হলে যেভাবে লিখবা সেটা এখনই লেখার চেষ্টা করবা। বেশি খাতা বাঁচানোর দরকার নেই, সর্বোচ্চ নয় এক পেজই নাই বেশি যাবে তোমার এই ফাঁকা দেওয়ার জন্য। হ্যাঁ, ব্রিফ কোশ্চেনও সে এমনভাবে ইয়ে করে লেখে, একটার সাথে একটা গায়ে গায়ে লেখে। আবার অনেকে তো কোনো প্রশ্নের উত্তরের নাম্বারই দাও না। হ্যাঁ, কয়দিন আগে একটা খাতা দেখলাম সে কোনো প্রশ্নের উত্তরে নাম্বার দেয়নি, মানে শুধু লিখে গেছে, কিন্তু কোন প্রশ্নের উত্তর মনে হচ্ছে যেন সে কোনোদিন পরীক্ষাতে প্রশ্নের নাম্বারই দেয়নি, এই অভ্যাস যেন তার নেই। একটা মিস হতে পারে, কিন্তু সবগুলোই যদি কেউ কোশ্চেন আনসারে মানে কোশ্চেনে যদি নাম্বার না দেয় তাহলে কি বুঝো বলো? সে কি অভ্যস্ত নাম্বার দিতে, নাকি মিস? একই জিনিস কি মিস কি বারবার হয়, বলো? না স্যার। হ্যাঁ, আর একটা বিষয় হলো, তোমাদের আমি দেখতেছি যে আমাদের শর্ট কোশ্চেন কয়টা লিখতে বলার কথা আছে বলো তো? দুইটা। দুইটা। তাহলে তোমরা যদি এই টাইমের ভিতরে একটা করে শর্ট কোশ্চেন বাদ দাও তাহলে তো তোমাদের টাইমটা মেকআপ হলো না। তাহলে আমি একটা করে শর্ট কোশ্চেন দেবো এখন থেকে এবং টাইমটা কমিয়ে দিব, তাই না? তুমি যদি ওর ভিতরেই যদি একটা শর্ট কোশ্চেন লেখো এবং সেইভাবে যদি টাইমটা মেকআপ করে তাহলে তো তুমিই তো বিপদে পড়ে যাবা। এখানে দুটা অধিকাংশ ক্ষেত্রে আমি দেখতেছি। হ্যাঁ, মানে যদি 10 জন পরীক্ষা দেও তার ভিতরে 9 জনই দেখতেছি যে একটা করে শর্ট লিখতেছো, অথচ এখানে আমি বলে দিয়েছি দুটা শর্ট লিখতে হবে এবং সেই হিসাবে টাইমটা কিন্তু 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখন আমি করব কি, এখানে একটা শর্ট কোশ্চেন বাদ দিয়ে দিব, দিয়ে এখানে 4 মার্ক হবে আর এখানে 6 দিয়ে 20 মার্কের পরীক্ষা, এখানে কত 21 মার্কের পরীক্ষা হবে, তাহলে 21 তো? আচ্ছা আমি দেখি, এটা তো 10, 14, 14 আর 6। আচ্ছা, কিন্তু তাহলে 6টা দিব, দিয়ে 20 মার্কের দিব, 20 মার্কের করে 1 ঘন্টা দিব। কারণ তোমরা যেহেতু শর্ট একটা লিখতেছো, তাহলে ওই যে 15 মিনিট তুমি যে মেকআপ করতেছো চাচ্ছ এখন, এটা কিন্তু তোমার একদম বিপদ হয়ে যাবে পরীক্ষা হলে। তুমি তোমার পরীক্ষাগুলো এখন নেওয়ার উদ্দেশ্য যে তুমি টাইমলি সেটা মেকআপ করতে পারছো কি না, এটা যদি এখন থেকেই চেষ্টা না করো তাহলে তো তুমি আর পরীক্ষা হলে ঠিক করতে পারবে না। তখন তোমার 2-3টা কোশ্চেন কিন্তু তুমি তোমার লিখতে বাদ পড়ে যাবে, দেখবা। ঠিক আছে, এই জন্য টাইমটা এখনই খেয়াল করতে হবে, হয় হাতের লেখা বাড়াতে হবে আর নয় তোমার কোশ্চেন আনসার ছোটো করে লিখতে হবে। আর ছোটো করে লিখলে অটোমেটিক মার্ক কমে আসবে, কিছু করার নাই। এখন তুমি বলছো স্যার আমি তো মেকআপ করার জন্য করছি, এখন তুমি মেকআপ করার জন্য আর কী জন্য করো সেটা তোমার ব্যাপার। কেউ দ্রুত হাতের লেখা লিখে টাইমের মধ্যে শেষ করতে পারে, আর তোমার হাতের লেখা স্লো, তাই তুমি টাইমের ভিতরে ছোট ছোট করে লেখো। তাহলে ছোট লিখলে কি তোমার মার্ক বেশি আসবে, বলো? না স্যার। তাহলে তুমি কি ফুটনোট দিয়ে আসবা যে স্যার আমার হাতের লেখা স্লো তো তাই আমি ছোট ছোট উত্তর লিখছি, একটু বেশি মার্ক দিয়ে দিয়েন? তুমি অসুস্থ ছিলা, না তোমার কেউ ওই সময় মারা গেছে, বা তোমার হাতের লেখা স্লো, তোমার জীবনে খুব দারিদ্রতা আছে, তুমি খুব কঠিন পরিশ্রম করো, এসব কেউ দেখতে যাবে না। তোমার খাতা দেখবে, তোমাকে নাম্বার দিবে, তাই না? খাতা দেখবে, নাম্বার দিবে, তোমার যেমন উত্তর পাবো তেমন নাম্বার দেবো। অতএব এইসব আইডিয়াল কথাবার্তা বলে এখানে লাভ নাই। তোমাকে পড়াশোনা করতে হবে, একটাই কথা, পড়াশোনা করবে না, ভালো লিখবে না, মার্ক পাবে না। তোমার জীবনে যেখানে ঝুলে থাকার সেখানে ঝুলে থাকবে, সেটা নিয়ে কেউ কিন্তু কথা বলবে না।
অতএব স্ট্রেট যেটা স্ট্রেট, তাহলে আমি এখান থেকে এখন একটা শর্ট কোশ্চেন দিব, ঠিক আছে, দিয়ে 15 মিনিট কমাই দিব এখানে আমি, দিয়ে 20 মিনিট পরীক্ষা 1 ঘন্টায়, এটা খেয়াল করো। আচ্ছা, আরেকটা কি জন্য বলতে চাচ্ছিলাম, ও আরেকটা হচ্ছে তোমরা অনেকে কোন কালি ইউজ করা যাবে বলো তো? তোমরা অনেকে, কালো। হ্যাঁ, এখানে তুমি কালো কালি। লেখার জন্য ব্ল্যাক ইউজ করবা, কোটেশনের জন্য তুমি ব্লু ইউজ করবা, আর ব্লুটা হচ্ছে ডিপ ব্লু ইউজ করবা, বেশি ফ্যাকাশে হলে অনেক সময় দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না, তাহলে ডিপ ব্লু ইউজ করবা আর ব্ল্যাক, এছাড়া অন্য কালি ইউজ করা যাবে না। অনেকে দেখি যে তোমরা ওই যে ম্যাজেন্টা বা রেড বা হচ্ছে অনেকে এই জাতীয় কালার ইউজ করতেছো, ওই কালার ইউজ করা যাবে না। আরেকটা হলো ঘটনাটা, তোমরা যখন পয়েন্ট দিচ্ছ, পয়েন্টের যে টাইটেল দিচ্ছ, তাই না, পয়েন্টের যে টাইটেল দিচ্ছ সেটা যে টাইটেল ওর ভিতর বোঝাই যাচ্ছে না, তাহলে তুমি একটু আন্ডারলাইন করবে না এটা, বলো, টাইটেলের নিচে কি করবে, একটু আন্ডারলাইন দিয়ে দিবা। আন্ডারলাইন। হ্যাঁ, সে আন্ডারলাইনটাও মনে হচ্ছে দেওয়ার প্রয়োজন মনে করছো না কেউ, সেগুলো তো এখনই প্র্যাকটিস করতে হবে, নাকি পরীক্ষার হলে দিবা স্যার এখন এখন দেওয়ার টাইম নেই, পরীক্ষার হলে ঠিকই দেবো। হ্যাঁ, পরীক্ষার হলে কি বলে, পরীক্ষার হল তো আর স্যার আমি দেখতে পাবো না, বা আমার পরিচিত কেউ খাতা দেখবে না, অতএব যা হবার হবে, এরকম কিছু ঘটবে বলো? আর একটা আচ্ছা। হচ্ছে কোটেশনগুলো, কোটেশনের যখন তুমি কোটেশন দেবে এখানে কি ইনভার্টেড কমা দিতে হয় না কোটেশনে, বলো তো? জি। হ্যাঁ স্যার। হ্যাঁ, নাকি এটা প্রয়োজন মনে করো না? অনেকে কোটেশন দিচ্ছ কোনো এরকম ইনভার্টেড কমা না দিয়েই, হ্যাঁ, এগুলো দেওয়ারই প্রয়োজন মনে করতেছো না। আবার কোটেশনগুলো তোমার মূল লেখার সাথে একদম লাগিয়ে দিচ্ছ, বোঝা যাচ্ছে না যে এটা কোটেশন কিনা। কোটেশন দিবা, তার ভিতরে একটা লাইন স্পেস দিবা, তারপরে একটা লাইন স্পেস দিবা, যাতে বোঝা যায় এটা তোমার কোটেশন। কোটেশন দিচ্ছ এবং গায়ে গায়ে লেখা শুরু করতেছো। আরে নিজের লেখা দেখেও তো বোঝা যায় রে, হ্যাঁ, যে আমার লেখাটা কত সুন্দর হচ্ছে, নাকি সে বোধটাও তৈরি হয়নি তো তোমাদের, বলো? নিজের হাতের লেখা, নিজের উপস্থাপনা দেখলে নিজেই তো বোঝা যায় যে আসলে ঠিক হচ্ছে কি না, নাকি সেটা মনে করো না, স্যারকে খুশি করার জন্য লিখে দিচ্ছ, না তো স্যার আবার বকাঝকা করবে। এখন আর আমি কাউকে বকাঝকা করতেছিও না, আর আমি কাউকে কিন্তু আর মেসেজ দিই না যে তুমি পরীক্ষা দাওনি, এই মেসেজটা কিন্তু এখন থেকে আমি কাউকে দিচ্ছি না, শুধু যারা পরীক্ষা দিচ্ছে তাদের খাতাটুকু দেখতেছি, এবং সে যদি পরের পরীক্ষাও না দাও আমি আর কিছু বলতেছি না, কারণ তো তোমাদের লজ্জা লাগতেছে, তোমাদের মান সম্মানে লাগতেছে, তোমাদের একটু ছোট লাগতেছে নিজেকে, থাক, তোমরা পরীক্ষা টরীক্ষা না দিয়ে যদি বড় লাগা শুরু করো তা সেটাই লাগাও, ঠিক আছে? যে মানুষ যে পড়াশোনা না করে স্যাররা বললে পারে তার মান সম্মানে লাগে, এটা খুব অবাক কথা। তাহলে আর কি থাকলো বলো? তাহলে টিচার একটা বকাঝকা করবে, একটু বলবে, একটু তিরস্কার করবে, সেটা যদি না করার থাকে তাহলে আর কি থাকলো পড়াশোনার, বলো? আমরা কি সবাই খুব ভালো, সবাই কি নিয়ম মানি? হুম, বলো? না স্যার। তাহলে যদি কিছু নাই বলা যাবে তাহলে তো যা ঘটতে চাই ঘটতে থাকুক। অবশ্যই এখনকার স্টুডেন্ট লেভেল তো এটাই হয়ে যাচ্ছে যে টিচাররা কেন তাদেরকে বকবে, তাদেরকে কেন একটু ইয়াকে অপমান করবে, কেন করবে টিচারেরা, বলো? কারণ তারও তো একটা মান সম্মান আছে, তাই না? তাহলে সেই মান সম্মান নিয়ে তাদের কিছুই না, তাহলে তুমি তোমার মতো চলবা, তোমার জীবনটা সেরকম গড়ে উঠবে, কার কি বলার আছে, বলো? একটা মেসেজ দিচ্ছি তাও সেটা সিক্রেটলি, তাতেই যদি কারো মানে বাদে, তাহলে যখন প্রকাশ্যে কথা বলা হয়, হ্যাঁ, অনেক স্টুডেন্টের মধ্যে পড়ানো হয়, তখন কেমন ঘটনা ঘটবে বলো তো? হ্যাঁ, তাহলে তো আরও বিপদ। আচ্ছা, বাদ দাও ওসব কথাবার্তা, এখন যার মতো যেটা চালাবা সে চালাতে থাকো। আর একটা বিষয় হলো পেজগুলো, আমি বারবার বলছি পেজ নাম্বার দিতে এবং পেজগুলো সিরিয়ালে দিতে, তারপরও দেখি অনেকেই, মানে আর কি বলবো, আমি মানে নিজে লজ্জা পাচ্ছি আর কি, হ্যাঁ, একই কথা বলতে বলতে। তোমরা কি লজ্জা পাবো? আমারই লজ্জা লাগে যে একই কথা আর কতবার বলবো। বললাম না, বাঙালি কখনো নিয়ম মানার জন্য তৈরি হয়নি এ জাতি, ঠিক আছে? এরা নিয়ম ভঙ্গ করলে নিজের ক্ষমতা প্রকাশ মনে করে, হ্যাঁ, এরা নিয়ম মানাকে ক্ষমতা বা দেশপ্রেম মনে করে না, এরা মনে করে নিয়ম ভাঙতে পারলেই, লাইনের পিছন থেকে সামনে যেতে পারলে আমার ক্ষমতা, এরকম জাত আমরা। ফাঁকি দিতে পারলে আমরা মনে করি আমরা খুব ভালো, ফাঁকি দেওয়াটাই আমাদের বাহবা। আরে তুই কাজ করছিস, আরে এত কাজ করে কি কি হবে, আরে বস না, আরে যা হবার হবে, বস দেখতে পাবে না, আরে ওটা কিছু হবে না, এরকম করে আমরা ফাঁকি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এটাকে মনে করতেছি কি আমাদের মানে একদম বাহবা, আর কাজ করাকে মনে করি কি কি বলি বলো, দুর্বলতা, বোকামি, হ্যাঁ।
এটাকে আমরা কাজ করাটাকে বোকামি মনে করি। তো এইটা যদি আমরা স্টুডেন্ট লাইফে দেখি তাহলে দেশের ভবিষ্যৎ কী হবে সেটা তো আমরা এমনি বুঝতে পারতেছি, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আর কি। আচ্ছা, তো যাই হোক, এখন যদি আর কোনো সমস্যা না থাকে, এই কথাগুলো বললাম, একটু কালির ক্ষেত্রে খেয়াল করবা, পয়েন্ট টাইটেলগুলো একটু দিবা, লেখার ক্ষেত্রে একটু স্পেস দিবা, একটা প্রশ্নের উত্তরের সাথে আরেকটা প্রশ্নের উত্তরের মধ্যে অন্তত 2 আঙ্গুল থেকে 3 আঙ্গুল ফাঁকা দিবা। আর যদি কোনো পেজের কোনো খাতার অংশ যদি এইটুকু বাকিও থাকে, যে এতদূর পর্যন্ত তোমার লেখা হয়েছে এইটুকু ফাঁকা আছে, তাহলে এখানে কি আবার উত্তর লেখা শুরু করবো আমি? বলো। না, হ্যাঁ, নতুন পেজ হ্যাঁ, থেকে। নতুন পেজ নিয়ে লাগবে, এটা দরকার একটু দাগ দিয়ে দিবা। বা এখানে এরকম আর প্রত্যেকটা কোশ্চেন আনসার শেষ করার পর এরকম করে একটা দাগ দিয়ে দিবা, ঠিক আছে তো? এরকম করে মাঝখানে ছোট্ট করে একটা দাগ দিয়ে দিবা, যাতে মনে হয় কি যে আমার লেখা শেষ হয়েছে। দিয়ে কোশ্চেনটা আবার শেষ এখানে answer। 1 লাইন স্পেস দিবা, নিচে 1 লাইন স্পেস দিবা, দিয়ে আবার এখান থেকে লেখা শুরু করবা, যাতে বোঝা যায় যে একটা কোশ্চেন আনসার আমার লেখা শেষ হয়েছে। তারপর আবার নতুন করে আরেকটা শুরু হলো। আর তোমরা করছো কি, এখান থেকে লেখা, এখান থেকে আবার একদম গায়ে গায়ে লেগে কোনো স্পেস নাই, কিছু নাই, আর একটা কোশ্চেন আনসার লেখা শুরু করছো। এটা খুবই খারাপ কথা। হ্যাঁ, কারণ তোমরা অনার্সে পড়তেছো, এইচএসসি পর্যন্ত, তাহলে কি কি দেখেছি, এই জন্য তো তোমাদের অবস্থা এই দাঁড়িয়েছে। হ্যাঁ, অনেকে তো বললাম তো ইংরেজি পড়ার কোনো যোগ্যতাই নেই, তারপর ইংরেজি পড়তে এসেছো, বেশি সময় লাগবে না, মোটামুটি 2nd থেকে 3rd ইয়ারের মধ্যেই তোমাকে বাদ দিতে হবে পড়াশোনা। বুঝতে পেরেছো? এটা নিশ্চিত, যদি তুমি অ্যাক্টিভ না হও তাহলে বেশি দেরি লাগবে না, জাস্ট 2nd ইয়ারে গিয়েই, যখন 2nd ইয়ারের পরীক্ষাটা হয়ে যাবে তখন তোমার পড়াশোনা শেষ করো, কারণ ওদিকে 1st ইয়ারে ইম্প্রুভমেন্ট থাকবে, তাই তো? 2nd ইয়ারে উঠতে পারবা না, বা পারলেও 1st ইয়ারের 2nd ইয়ারের ইমপ্রুভমেন্ট ফেল মিলে সব কিছু মিলে তোমাকে বলতে হবে আমার পক্ষে আর সম্ভব না, আমি পড়াশোনা বাদ দিলাম, এই কথা বলতে হবে। ওই জন্য তোমাদেরকে সাবধান করতেছি। আর এই সাবধান বাণীটাকে অভিশাপ মনে করো না, টিচাররা কাউকে অভিশাপ দিতেও যায় না, তারা সাবধান করে যে এই কথা করো না, এরকম করো না, এরকম করলে এরকম হবে। তো এগুলো একটু মেনে রেখো, আশা করি পরীক্ষাটা ভালো মতো দিবা, আর টাইম মেনটেন করবা, আর যতটুকু ভালো করে লেখা যায় ততটুকুই লিখবা। যেহেতু এটা হচ্ছে আমাদের 4র্থ উইকের, এখনও আমাদের 2টা উইক আছে, প্রোজে আছে একটা 15th উইক, তারপর থেকে শুরু হবে। তারপর থেকে আমাদের থাকবে হচ্ছে রিডিং স্কিলসের পার্টস, কি যেন সি বাকি আছে, তাই না আমাদের? জি স্যার। আচ্ছা, ওটা নিয়ে আমরা আলোচনা করব, তারপরে শেষ হয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের মতো করে পড়াশোনা করো, কোনো সমস্যা নেই। স্যার 80 মার্কের এক্সাম গুলা দেখি তোমাদের কয়জন তোমরা দিতে চাও। স্যার নিয়ে নিলে ভালো হবে আমাদের। না, কথা যখন দিয়েছি তখন তো আমি নিবই, সেটা সমস্যা না। কথা দিয়েছি যেহেতু, তোমরা সেই কথা দিয়েই এসেছো, অতএব যদি একজনও দাও তাও আমি নিব, সেটা সমস্যা না। বাকি কে দিবা না দিবা সেটা তোমাদের ব্যাপার, কিন্তু ওটার জন্য আলাদা করে আমি একটা গ্রুপ করে নিব, যে যারা পরীক্ষাগুলো দিতে চায় শুধু তারাই ওখানে যুক্ত হবা, যাতে আমার ওই খাতা দেখতে কর, যদি 5 জন হও তো 5 জনই, বাড়তি কেউ যেন যুক্ত না হয়, সেটা আমি বলে দিব তখন। ওই 100 জনের ইনবক্সে ঢুকে 5 জনকে খুঁজে বার করতে হবে, ওটা দরকার নেই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট করাবো না, বরং পড়তে থাকো। তাহলে বিকালে পরীক্ষা নিব, সবাই একটু পরীক্ষাটা ঠিক মতো দিও, আর কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। শর্ট কোশ্চেন এরকম শেষ হলে দাগ দিব ছোট করে মাঝখানে, বুঝলাম না। তাহলে লেখা শেষ হলে দাগ দিতে বললেন না ছোট করে, শর্ট হ্যাঁ, কোশ্চেন শেষ হলে দাগ দিব। শর্ট হোক আর ব্রড হোক, দাগ দিবা না বলো? আচ্ছা, এটা শুধু তো ব্রডের জন্য বলি নাই, এটা ব্রিফের একটা অংশ, প্রত্যেকটা ব্রিফের পরে আবার দেও না, ব্রিফটা শেষ করার পর দিয়ে দিবা যে ব্রিফ অংশ শেষ, তারপর শর্ট লিখবা, সেটার পরে দিবা, তাহলে প্রত্যেকটা কোশ্চেন আনসার শেষে ওটা করবা। আবার অনেকে দেখি কি কি করছো, এইটা করে বাড়তি সময় নষ্ট করার কি আছে? ব্রিফ কোশ্চেনের জন্য কি প্রত্যেকটার জন্য কি মানে নাম্বার টাইটেল দিতে হবে, প্রশ্ন নাম্বার, যে আনসার টু এরকম, আনসার টু দ্য কোশ্চেন, মানে তোমরা সময় নষ্ট করতে বেশ ভালো পারো, যে L1 লিখতেছো হচ্ছে এ দিয়ে কোশ্চেন আনসার, তারপরে আবার কি কি করতেছো, আবার লিখতেছো আনসার টু দ্য কোশ্চেন। এটা কি বারবার লেখার দরকার আছে ব্রিফ কোশ্চেনের ক্ষেত্রে? না, হ্যাঁ, প্রথম উপরে না একবার স্যার। লিখে তারপরে হ্যাঁ, ABCD এ দিয়ে অ্যান্সার একবার করতে লিখবা, হবে। লেখার পরে আনসার কথাটাও লেখার দরকার নেই তো, এটা তো আনসার শিট, তুমি তার কোশ্চেন তোলো না, তুমি কি এখানে না কি স্যার, কোশ্চেন তোলো? আনসার তো লিখি না। হ্যাঁ, আনসার লিখতে হবে কেন বারবার? এটা তো আনসার শিট, এখানে তো তুমি তো কোনো কোশ্চেন লিখছো না, জাস্ট তুমি এ লিখবা, লিখে পরেরটা লিখবা, ঠিক আছে না? তারপরে তারপরে বি লিখবা, পরেরটা লিখবা, তারপরে সি লিখবা, পরেরটা লিখবা, এরকম করে লিখতে থাকবা।
কিন্তু এইখানে একটা করে স্পেস দিবা, এই ব্রিফের ক্ষেত্রেও একটা করে লাইন স্পেস দিবা। ঠিক আছে তো? একদম গায়ে গায়ে না, এরকম একদম গায়ে গায়ে না, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটু স্পেসটা দিলে দেখতেও ভালো লাগে, সাদদের দাগ টাগ দিতেও ভালো লাগে। ঠিক আছে? এরকম করে একটা স্পেস দিবা। তোমার খাতা নষ্ট নিয়ে তো ঝামেলা না এখানে, তোমার যত খাতা চাইবা তোমাকে তত খাতা দিবে। ঠিক আছে? দিয়ে ব্রিফ কোশ্চেন লেখা শেষ, মাঝখানে করে এরকম একটা দাগ দিয়ে দিলা। অনেকে তো সুন্দর ডিজাইনও করে। তারপরে আবার আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এইগুলো একটু মাঝখানে দিবা। আবার অনেকে এটাও লেখো না। ঠিক আছে? এটাও একটা ঝামেলা আছে। অনেকে কি করো, মনে করো এক একটা পয়েন্টে 1 2 3 5 এরকম দিচ্ছ, পরে ওর সাথে সাথেই কোশ্চেন নাম্বারটাও এখানে এটাও লেখার প্রয়োজন মনে করো না, জাস্ট পাশে নাম্বারটা দিয়ে দিচ্ছ ছোট্ট করে নাম্বারটা, এটা না লিখে তুমি জাস্ট লিখতেছো এরকম। দেখো এই জায়গায় তুমি লিখতেছো কিন্তু 1 লিখতেছো, তারপরে কোশ্চেন আনসারে কি এটুকু না দিয়ে তুমি লিখতেছো কি এখানে 2, এরকম করে এখান থেকে লেখা শুরু করছো। তাহলে একটু এইরকমটা লিখলে পারে কি একটু স্পেসও মনে হয়, এবং একটা কোশ্চেন আনসারের সাথে আরেকটা কোশ্চেনের যে দূরত্ব সেটাও বোঝা যায়। এরকমটা করবা। এগুলো কি এই যে অনার্স, মানে কি বলো, আমার খুবই আশ্চর্য লাগে যে তোমরা পড়াশোনা করেছো কেন যদি এটুকু আন্তরিকতা না দেখাতে পারো। তোমার তো পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, মানে নিজের সৌন্দর্যবোধ তো নিজের কাছেও কাজে লাগে। একটু নিজে ভাববা যে আমি যেরকম মানুষ আর আমি যেরকম ফাঁকিবাজ, এরকম ফাঁকিবাজকে কি আমি আমার প্রতিষ্ঠানে চাকরি দিব? বলো। আমি যদি প্রতিষ্ঠানের মালিক হই আর আমার মতো যদি কোনো একজন আসে আমার কাছে অফিসে চাকরি করতে, আমি কি চাকরি দেবো তাকে? বলো। যার ভিতরে কোনো সৌন্দর্যবোধ নেই, যার ভিতরে কোনো একটা গোছালো কোনো ভাব নেই। অথচ নিজে তো এখন এমন ফাঁকিবাজি করে পড়াশোনা করতেছো, তুমি মনে করছো তোমাকে কেউ আবার নিয়ে চাকরি দিবে? হ্যাঁ, তোমাকে এমনি 20-25 হাজার টাকা মাসে বেতন দিবে এমনি। নিজেকে বিক্রি করতে হবে তো। আবুল তাবুল ভাবে পড়াশোনা করবা, সার্টিফিকেট তো সবাই পায়। হ্যাঁ, পাচ্ছে না সবাই? ওই সি গ্রেড পাবে সেও পাবে, ওই এ গ্রেড যে পাবে সেও পাবে, সার্টিফিকেট সবাই পাবে। এখন সার্টিফিকেট ধুয়ে কি পানি খাবা, নাকি ওটা কাজে লাগাবা, সেটা ওই এখন এই কীভাবে লিখতে হবে, কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, এগুলো শেখার মাধ্যমে বোঝা যায়। আমাদের সময় অনেকে পড়াশোনা করেছে, সবাই কিন্তু ভালো জায়গায় যায়নি। হ্যাঁ, এগুলো কতদিন বলা লাগে বলো? এটুকু বোধ তৈরি হয়নি, মানে কারো খাতা দেখলে মনে হয় খাতা দেখতে ইচ্ছা করে না। হাতের লেখা যেমন বাজে, তেমনি উপস্থাপনাও বাজে, মনে হয় যেন তার মেন্টালিটিতেই সমস্যা আছে, তার আন্তরিকতাই সমস্যা আছে। এগুলো দেখলে বোঝা যায় যে তুমি কতখানি আন্তরিক তোমার পড়াশোনার ক্ষেত্রে। তোমার খাতা দেখলে বোঝা যাবে। দেখাবো মাঝে মাঝে যে কিছু খাতা তোমাদের কাছে সেন্ড করবো, দেখো তো কীরকম খাতা এগুলো, তুমি নিজে হলে কেমন মার্ক দিতা। আবার তো পরীক্ষা দিয়ে এসে ফেল করলে পারে স্যারের তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিবা, যে স্যাররা কাঠের চশমা পরে মনে হয় খাতা দেখে সব। হ্যাঁ, বাড়িতে তো কখনো নিজের কথা বলবা না, দুর্বলতা ওই স্যারদের নামে দোষ দিয়ে চালাই দিবা। আরে যার নামে দোষ দাও, লাইফটা তোমাকেই সব বহন করতে হবে। ওই স্যার যা করার তাই করবে। এই জন্য নিজেকে নিজের কাছে একটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করো। আর কি বলো, শোনার তো প্রয়োজনই মনে করো না, অযথাই কথা বলতেছি তোমাদের সাথে। বললে পারে এতদিন ঠিক হয়ে যেত। একই কথা বারবার বলা লাগে, একই কথা বারবার বলতে হয়। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আর কথা বলবো না, পরীক্ষাগুলো একটু ভালো মতো দিও। হ্যাঁ, ওকে। সো ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।